মাওলানা আজাদের দর্শন সবচেয়ে বেশি প্রমাণিত হয়েছে পাকিস্তানের ক্ষেত্রে, যে রাষ্ট্রটির জন্মই হয়েছিল ধর্মের ভিত্তিতে তথা দ্বি জাতি তত্ত্বের উপর ভর করে। সেই রাষ্ট্র আজ পর্যন্ত রাজনৈতিক সামাজিকভাবে স্থিতিশীল হতে পারেনি। ধর্ম কখনোই একটি আধুনিক রাষ্ট্রের একমাত্র ভিত্তি হতে পারে না। এই সত্যটি 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রমাণিত হয়, যখন পাকিস্তানের পূর্ব অংশ ভেঙে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। এরপরেও পাকিস্তান শিক্ষা নেয়নি। সেখানে রাজনীতিতে ধর্মের ব্যবহারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। ব্লাসফেমি আইনের অপপ্রয়োগ, রাজনৈতিক ফায়দা লুটতে উগ্র গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা এবং শিক্ষা ব্যবস্থায় চরম পন্থার অনুপ্রবেশ পাকিস্তানের সমাজ কাঠামোকে ভেতর থেকে খোকলা করে ধ্বংস করে দিয়েছে। সেখানে রাজনীতি এখন ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোর কাছে জিম্মি। এর ফলে ব্যাহত হচ্ছে বিজ্ঞান মনস্ক আধুনিক শিক্ষা ব্যবস্থা ও মুক্ত সংস্কৃতির বিকাশ। 1923 সাল দিল্লির বিশেষ কংগ্রেস অধিবেশনে সভাপতির ভাষণ দিচ্ছেন 35 বছর বয়সী এক তরুণ নেতা। তার কণ্ঠে ধ্বনিত হচ্ছিল এক ঐতিহাসিক সতর্কবার্তা। আমি যদি আজ বলি যে আমি হিন্দু মুসলিম ঐক্য ত্যাগ করে স্বাধীনতা নেব, তবে তা হবে সমগ্র মানব জাতির জন্য এক বড় বিপর্যয়। কারণ স্বাধীনতা হারানো বড় ক্ষতি, কিন্তু একতা হারানো মানে মানবতার মৃত্যু। এই তরুণ নেতা ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। আজ থেকে 1 শতাব্দী আগে তিনি যে অমোঘ সত্যটি উপলব্ধি করেছিলেন তা ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে আজও সমান প্রাসঙ্গিক। তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিয়া উইন্স ফ্রিডম এবং বিভিন্ন রাজনৈতিক ভাষণ বিশ্লেষণ করলে একটি স্পষ্ট দর্শন চোখে পড়ে। রাজনীতিতে ধর্মের ব্যবহার কেবল সমাজের জন্যই ক্ষতিকর নয়, তা ধর্মের পবিত্রতাকেও ম্লান করে দেয়। তার মতে রাজনীতিতে যখন ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়, তখন তা ধর্মের পবিত্রতা নষ্ট করে এবং রাজনীতিকে বিষাক্ত করে তোলে। প্রকৃত ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়, ঘৃণা করতে নয়। উপমহাদেশের হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করে আজাদ দেখেছিলেন ইসলামী মাটিতে পা রাখার পর থেকে এখানে এক নতুন সংস্কৃতির জন্ম হয়েছে। যেমন গঙ্গা ও যমুনা মিলে এক বিশাল নদী তৈরি করে, তেমনি হিন্দু ও মুসলিম সংস্কৃতি মিলেমিশে এক অভিন্ন অবিভাজ্য ভারতীয় সংস্কৃতি তৈরি করেছে। একে আলাদা করা অসম্ভব। কিন্তু ইতিহাসের এক নির্মম পরিহাস হলো গঙ্গা যমুনার এই স্রোতকে বিভক্ত করেই ব্রিটিশরা এই উপমহাদেশে তাদের সাম্রাজ্য টিকিয়ে রেখেছিল এবং সেই বিষবৃক্ষের ফল আজও ভোগ করছে স্বাধীন ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। উপমহাদেশে প্রায় 200 বছরের ব্রিটিশ রাজত্বের মূল ভিত্তিই ছিল ধর্মের রাজনৈতিক ব্যবহার। 1857 সালের সিপাহী বিপ্লবে হিন্দু ও মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ব্রিটিশদের ভীত করে তুলেছিল। তারা বুঝতে পেরেছিল এই দুই সম্প্রদায় এক থাকলে তাদের শাসন দীর্ঘস্থায়ী হবে না। এরপর থেকেই শুরু হয় সুপরিকল্পিত বিভাজনের রাজনীতি। 1905 সালের বঙ্গভঙ্গ, 1906 সালে মুসলিম লীগের প্রতিষ্ঠা, 1909 সালে মরলে মিন্টো সংস্কারের মাধ্যমে ধর্মের ভিত্তিতে পৃথক নির্বাচনের ব্যবস্থা, এসবই ছিল হিন্দু মুসলিম ঐক্যে ফাটল ধরানোর এক একটি ব্রিটিশ কৌশল। তারা অত্যন্ত সফলভাবে মুসলমানদের মনে এই ভয় ঢুকিয়ে দিতে পেরেছিল যে স্বাধীন ভারতে তারা হিন্দু সংখ্যাগরিষ্ঠতার দ্বারা শোষিত হবে। অন্যদিকে হিন্দুদের মনেও মুসলিম বিদ্বেষের বীজ বপন করা হয়েছিল। ধর্মের এই রাজনৈতিক ব্যবহারের চূড়ান্ত পরিণতি ছিল 1947 সালের দেশভাগ, যা লাখ লাখ মানুষের রক্ত কান্নার বিনিময়ে উপমহাদেশের বুকে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম দেয়। মাওলানা আজাদ শেষ দিন পর্যন্ত দেশভাগের বিরোধিতা করেছিলেন, কারণ তিনি জানতেন ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন কখনোই স্থায়ী শান্তি আনতে পারে না। 1947 সালে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও মাওলানা আজাদের আশঙ্কা খুব দ্রুতই বাস্তবে রূপ নিতে শুরু করে। বর্তমানে ভারতের রাজনীতিতে ধর্মের ব্যবহার এক ভয়াবহ রূপ ধারণ করেছে। যে দেশটিতে গঙ্গা যমুনার মতো বহুত্ববাদী সংস্কৃতির মিশ্রণ ঘটেছিল, সেখানে আজ সংখ্যাগুরুবাদের আধিপত্য বিস্তারের চেষ্টা। রাজনীতিতে ধর্মকে হাতিয়ার করার কারণে সংখ্যালঘুরা প্রান্তিকীকরণের শিকার হচ্ছে। এর প্রভাব পড়ছে ভারতের শিক্ষা ও সংস্কৃতিতে। পাঠ্যপুস্তক থেকে মোগল ইতিহাস এমনকি ধর্মনিরপেক্ষতার পাঠ মুছে ফেলার মতো ঘটনাও ঘটেছে।
শিক্ষাকে যখন একটি নির্দিষ্ট ধর্মীয় এবং আদর্শিক ছাঁচে ফেলার চেষ্টা করা হয়, তখন তা ভবিষ্যৎ প্রজন্মকে পরমত সহিষ্ণুতা এবং মুক্ত চিন্তাকে দূরে সরিয়ে দেয়। সংস্কৃতির যে বিশাল ক্যানভাসে হিন্দু মুসলিম উভয়েরই অবদান ছিল, রাজনীতি তাকে আজ সংকীর্ণ করে ফেলেছে। মাওলানা আজাদের দর্শন সবচেয়ে বেশি প্রমাণিত হয়েছে পাকিস্তানের ক্ষেত্রে, যে রাষ্ট্রটির জন্মই হয়েছিল ধর্মের ভিত্তিতে তথা দ্বি জাতি তত্ত্বের উপর ভর করে। সেই রাষ্ট্র আজ পর্যন্ত রাজনৈতিক সামাজিকভাবে স্থিতিশীল হতে পারেনি। ধর্ম কখনোই একটি আধুনিক রাষ্ট্রের একমাত্র ভিত্তি হতে পারে না। এই সত্যটি 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রমাণিত হয়, যখন পাকিস্তানের পূর্ব অংশ ভেঙে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়। এরপরেও পাকিস্তান শিক্ষা নেয়নি। সেখানে রাজনীতিতে ধর্মের ব্যবহারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। ব্লাসফেমি আইনের অপপ্রয়োগ, রাজনৈতিক ফায়দা লুটতে উগ্র গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতা এবং শিক্ষা ব্যবস্থায় চরম পন্থার অনুপ্রবেশ পাকিস্তানের সমাজ কাঠামোকে ভেতর থেকে খোকলা করে ধ্বংস করে দিয়েছে। সেখানে রাজনীতি এখন ধর্মভিত্তিক গোষ্ঠীগুলোর কাছে জিম্মি। এর ফলে ব্যাহত হচ্ছে বিজ্ঞান মনস্ক আধুনিক শিক্ষা ব্যবস্থা ও মুক্ত সংস্কৃতির বিকাশ। 1971 সালে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশের জন্ম হলেও খুব বেশি দিন এই আদর্শ ধরে রাখা সম্ভব হয়নি। পট পরিবর্তনের পর রাজনীতিতে বৈধতা আদায়ের জন্য সামরিক শাসকেরা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার শুরু করেন। সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতি ক্ষুণ্ণ করা হয় এবং রাষ্ট্র ধর্মের মতো ধারণা যুক্ত করা হয়। পরবর্তীতে গণতান্ত্রিক দলগুলো ক্ষমতায় যাওয়া বা টিকে থাকার জন্য ধর্মকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের প্রতিযোগিতায় মেতে ওঠে। এর নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতিতে। বিভিন্ন সময় রাজনৈতিক আপোষের কারণে পাঠ্যপুস্তকে পরিবর্তন আনা হয়েছে। প্রগতিশীল বিজ্ঞান মনস্ক শিক্ষাক্রম বারবার বাধাগ্রস্ত হয়েছে। সাংস্কৃতিক অঙ্গন, যা একসময় বাঙালি জাতিসত্তার প্রধান শক্তি ছিল, তা ক্রমশ সংকুচিত হচ্ছে। বাউলদের উপর হামলা, ভাস্কর্য নিয়ে বিতর্ক কিংবা পহেলা বৈশাখের মতো সর্বজনীন উৎসবে বাধা দেওয়ার মতো ঘটনাগুলো প্রমাণ করে যে রাজনীতিতে ধর্মের ব্যবহার কিভাবে একটি জাতির সাংস্কৃতিক শেকড়কে দুর্বল করে দেয়। মাওলানা আবুল কালাম আজাদ তার দূরদর্শিতা দিয়ে বুঝতে পেরেছিলেন, ধর্মের কাজ মানুষের আধ্যাত্মিক মুক্তি ও নৈতিক উন্নতি সাধন করা। একে যখনই ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হয়, তখনই তা সমাজের জন্য ধ্বংস ডেকে আনে। ব্রিটিশরা যে বিভাজনের বীজ বুনেছিল, তা আজ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রাজনীতিকদের প্রধান হাতিয়ারে পরিণত হয়েছে। আজ আমাদের উপমহাদেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি যে গভীর খাদের কিনারে এসে দাঁড়িয়েছে, তা থেকে মুক্তির একটাই উপায়, রাজনীতিকে ধর্মের আবরণ থেকে মুক্ত করা। রাষ্ট্রকে হতে হবে সবার, শিক্ষাকে হতে হবে বিজ্ঞান ভিত্তিক মুক্ত চিন্তার সহায়ক এবং সংস্কৃতিকে হতে হবে বহুত্ববাদী। মাওলানা আজাদের সেই অমর বাণী আজও আমাদের স্মরণ করিয়ে দেয়, স্বাধীনতা অর্জন করা যায়, কিন্তু মানবিকতা ও ঐক্যের মৃত্যু ঘটলে সেই স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে। উপমহাদেশকে যদি সত্যিকারের মুক্তির স্বাদ পেতে হয়, তবে ধর্মের রাজনৈতিক ব্যবহারের এই আত্মঘাতী পথ থেকে সরে আসার কোনো বিকল্প নেই। কিন্তু হয়, আমরা নিজেরাই হেঁটে এসেছি সেই ইতিহাসের পথে, যে ইতিহাসের শিক্ষা যেন এমন দাঁড়িয়েছে যে ইতিহাস থেকে আমরা কিছুই শিখি না। এজন্যই একই চক্রে বারবার পড়ে যাই। একই ধর্ম কার্ডের খেলা চলছে রাজনীতিতে, ভাষায়, সংস্কৃতিতে, অথচ আমাদের এই চক্র ভাঙার কথা ছিল। পোস্ট ভাবুন, দেখুন, করুন, থাকুন পোস্টের সাথেই।